দিলে ভালোই একটা গাড়ি ধরেন ভাই ভাই একটা ধরেন দেখি না কি হয় কি দশা করছে দেখেন, আমি তো তাকাতে পারতেছি না ঠিক মতো। আরে আমরা তো শিক্ষক, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসছি। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে অলরেডি তারা চাকরি করতে, তাদের চাকরির বয়স 1 বছর হয়ে গেছে। আমরা তৃতীয় ধাপ, আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে 6531 জনকে। আবার এখন হাইকোর্ট রায় দিয়ে দিল 31 জন যাদের চাকরি হয় না তারা রিট করছে। আপনারা কি এই বিষয়ে বলছেন প্রধান উপদেষ্টা দপ্তরে বা মন্ত্রণালয়ে? বলছি, সব জায়গায় বলা হয়ে গেছে, সব জায়গায় বলা হয়ে গেছে। আমি নিজে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কালকে গেছি, ওনার এপিএস সাব্বির আহমেদ স্যার উনি আশ্বস্ত করছে। তা সবাই শুধু আশ্বস্তই করতে আছে ভাই, আশ্বস্ত করতে করতে আমরা বাতিল হয়ে গেছি, এখন শুধু আশ্বস্তই করে। আমি জুলাই বিপ্লব করেছি, আমি নোয়াখালী জেলার জাস্টিস ফর জুলাই বেগমগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক। আমি জুলাই বিপ্লব করেছি সার্জিস ভাই, হাসনাত ভাইয়ের সাথে। এখন আমি একটু সার্জিস হাসনাত ভাইয়ের কাছে বলতে চাই, ভাই আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, বৈষম্যের আন্দোলন করেছেন। আজকে দেখেন আপনাদের সেই বিপ্লবী ভাই বোনদের উপরে বৈষম্য করা হচ্ছে। বর্তমান সরকার আপনারা কোথায়? আরেকটা কথা বলে রাখি, আমি সার্জিস ভাই, হাসনাত ভাই সবার পায়ে পায়ে হাঁটছি। আমি জানি না সবাই কি শুধুমাত্র নিজেদের ক্রেডিট নিয়ে ব্যস্ত আছে। কোথায় আপনারা ভাই, একটু আসেন। আপনাদের এই ভাই বোনদের উপরে এরকম অত্যাচার করতেছে, নারীদের উপর অত্যাচার করা হচ্ছে, নারীদের সাথে এরকম আচরণ করা হচ্ছে। আমাকে টেনে হিসছে ভাই, আমার একটু শরীরটা দেখান। আমাকে টেনেছে, হেসরাতে এখানে এনে বসেছে, হেসরাইছে আমাকে। আমার ব্যাগটা দেখেন, আমি 3 দিন আগে ব্যাগটা কিনছি, 3 দিন আগে ব্যাগ কিনছি। আমার ব্যাগের অবস্থা দেখেন, আমার হাতটা কি অবস্থা করছে, আমার হাঁটু ছুলে গেছে, আমি দেখাতে পারবো না। আমরা তো শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর। সুপারিশ প্রাপ্ত আপনারাই করছেন, আমরা কি বলছি আমাকে সুপারিশ দেন, 6531 জনকে সুপারিশ দেন। আপনারা আপনাদের মতো করে আপনাদের প্রসেসিং এ সুপারিশ প্রাপ্ত করছেন, এখন আবার আপনারা বাতিল করে দিবেন। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, আমাদের সাথে বৈষম্য কেন? এই বৈষম্যকে আমরা মেনে নেব? যোগদান দেওয়া পর্যন্ত যাচ্ছি না। না এর মধ্যে
আসে বর্তমান সরকারের কাছে আমরা এটা আশা করি। আমি একজন শিক্ষক, মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে এই যে দেখেন দেখেন আমার যা আমি আমার দাবি নিয়ে এসেছি। আমি তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই, কাফনের কাপড় পরে এসেছি। তারা জামা আমাকে সরানোর জন্য আমার দেখেন কি অবস্থা। দেখেন আমি পতাকা জড়িয়ে আছি, আমি বলছি আমি মরে গেলেও যাব না, কিন্তু কি কারণ এটার জবাব চাই। বর্তমান সরকারের কাছে জবাব চাই, রাষ্ট্রের কাছে জবাব চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা জবাব চাই। কেন আজকে পুলিশ আমাদের উপরে অত্যাচার করবে? কেন আজকে আমার এই অবস্থায় আমি রাস্তায় আসব? এটার আমি জবাব চাই। দেখেন আপনারা সাংবাদিক সবাই অবগত আছেন, আজকে 7 দিন ধরে আমরা রাস্তায় পড়ে আছি। 6531 জন শিক্ষককে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার পর আমরা 6 তারিখে তীর্থের কাকের মতো অপেক্ষা ছিলাম। ফাতেমা নজির এবং মাহমুদুর রাজি সাহেব বিচারপতি আমাদের নিয়োগকে অসাংবাদিকভাবে চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো এমন রেকর্ড আছে আমাদের নিয়োগপত্র চূড়ান্তভাবে দেওয়ার পর বাতিল করা হবে? ফাতেমা নজির এবং রাজি স্যারের এই রায় প্রমাণ করে যে উনি অসাংবাদিক রায় দিয়েছেন। ওই অসাংবাদিক রায় আমরা মানবো না। উনার রায়ে স্পষ্ট ঘোষণা দেয়, উনার রায়ে জানান দেয় যে আজকে যে টিয়ার সেল মারছে আপনাদের এই ব্যাপারে কিছু আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নিয়োগপত্রের জন্য 6531 জন শিক্ষকের নিয়োগপত্র এবং নিয়োগ যোগদানের স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আমাদের অধিকারের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। আমাদের যোগদান পত্র দিয়েছে সরকারের কাছে আমরা এই সমাধান চাই। যতক্ষণ পর্যন্ত এই সমাধান করা না হবে, যতক্ষণ পর্যন্ত যোগদান না দেওয়া হবে, ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না। প্রয়োজনে সুইসাইড করতে বাধ্য হবো। এই সুইসাইডের দায় সরকারের। তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা সিলেক্টেড হয়েছে, কিন্তু মিথ্যাভাবে তাদেরকে জাল বলেন। আপনাকে তো আটক করা হয়েছিল, আপনি একটু বলেন। আচ্ছা আমি বলতেছি এনটিআরসি যে আমাকে সনদ দিয়েছে সেটাকে আমি যথেষ্ট মেধার উপর ভিত্তি করে দিয়েছে না? তাহলে আমি যদি মেধার মাধ্যমে জাস্টিফাই করে আমি এনটিআরসি থেকে সনদ পাই, তাহলে আমরা কেন চাকরি পাই নাই? আমি বর্তমান উপদেষ্টার কাছে এই প্রশ্ন রেখে গেলাম। আমি এটা মানতে বাধ্য। বিগত সরকার স্বৈরাচার ছিল, সেই জন্য আমাদের 5ই আগস্টের আন্দোলন করে যে সরকার পতন করা হলো তার মূল ইস্যু কী ছিল? চাকরি। কিন্তু চাকরির কোঠার জন্য এখন যে ক্ষমতায় আসলো সেও যদি আমাদের দিকে নজর না দেয়, তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করা আমাদের ভুল ছিল? শিক্ষিত হওয়া আমাদের ভুল ছিল? আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমরা চাকরি, আমার পাশের বাড়ির উদাহরণ দেখেন, আমি 2টার জায়গাতে টিকছি। আমি 2010-এর 10তম নিবন্ধনেতে আমি প্রায় হাই স্কুলে টিকেছি, 11তম নিবন্ধনে কলেজে টিকেছি। নিশ্চয়ই এই সনদটা আমার মেধার মাধ্যমে হয়েছে। কিন্তু আমার পাশের বাড়ি যে কিনা টিকেই নাই, আমার উজ্জ্বল দৃষ্টান্ত সে আজকে কলেজের প্রফেসর। কেন?
ওই যে সরকার ক্ষমতায় ছিল যখন এমপি মন্ত্রীর মাধ্যমে নিয়োগ হয়েছে। প্রাথমিকের যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এসেছেন, আসলে আপনি জানাচ্ছিলেন যে আপনি হাই স্কুল এবং কলেজের, নিবন্ধনকারী। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাদেরও কি নিবন্ধনকারী। এখানে কোনো প্রোগ্রাম আগে থেকে ছিল কিনা, নাকি আপনারাও আমাদের আসলে? নিবন্ধনের প্রোগ্রাম সমগ্র বাংলাদেশ 64টা জেলা থেকে আমরা অনলাইনের মাধ্যমে একত্রিত হয়েছি আজকে সমাবেশ করার জন্য। প্রাইমারির ওইখানে থেকে আমাদের কোনো লিঙ্ক ছিল না, আমাদেরটা আমাদের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দেখেন যাদের ভুয়া সনদ তারা চাকরি অলরেডি করতেছে। আমার 60,000 বর্তমান যে উপদেষ্টা ক্ষমতা এসেছে তা আমরা এর আগেও আন্দোলন করেছি, তাকে আমরা অবগত করেছি। অবশ্যই সেই ক্ষমতা এসে তার এই জিনিসটাতে নজর দেওয়া উচিত ছিল। ভুয়া সার্টিফিকেট যে করতেছে এটাকে আপনারা ধরাই দিয়েছেন? হ্যাঁ, আমরা যে বলতেছি তারা আমরা ধরাইয়া দিচ্ছি, তারা তো আমাদেরকে আন্দোলন করতেছে, আমাদেরকে আন্দোলনই করতে দিচ্ছে না, আমাদের কথাই শুনতে চাচ্ছে না। তাহলে আমাদের এই আন্দোলন করার পরে যে তারা এই যে টিআরসেল গিফে আমার বিভিন্ন কর্মীরা ভাই বোনেরা যে নির্যাতিত হলো, প্লাস আপনারা দেখলেন আমাকেও তারা ধরে আনার চেষ্টা করলো, তাহলে আমরা এই বর্তমানের বিচার কাকে দিব? দেশ এখন কোথায় আছে? এক স্বৈরাচারের পতন করে যে আসতেছে সেও যদি এইরকম বৈশিষ্ট্য দেখায় তাহলে দেশ কোথায় যাবে? এই দেশ কে পরিচালনা করবে? আমরা তাহলে কোথায় যাব? আমরা কি লেখাপড়া শিখে ভাই ভুল করেছি? তাহলে বাংলাদেশে যদি এই পরিস্থিতি হয় তাহলে কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দেখ, চাকরি আমরা দিতে পারবো না, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েও না। তাহলে আমরা তো দেখা যাচ্ছে ভাই বর্তমানে আমার সাথে যারা লেখাপড়া শিখে এই পর্যন্ত আসে নাই, বাবার টাকা নষ্ট করে নাই, তারা ভালো পজিশনে আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার বাবা মা তো আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, স্কুলের জন্য সুশিক্ষার বই দিয়েছে, আমাদের হাতে মাদক তুলে দেয় নাই, আমাদের হাতে অস্ত্র তুলে দেয় নাই। তাহলে কি আমাদের ওই পথে যাওয়া ভালো ছিল? আজকে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কেন আমাদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে? আমাদের যথেষ্ট মেধা থাকার পরে তা যাচাই হচ্ছে না। প্রশ্ন রেখে গেলাম বর্তমান উপদেষ্টার কাছে। বর্তমান উপদেষ্টাকে আরো বলতে চাই যে আপনি যে ক্ষমতায় আসছেন সেটাও আমাদের অনেক রক্তের বিনিময়ে আসছেন, সে আন্দোলনে আমরা মাঠে ছিলাম, কিন্তু আজকে আমরা মাঠে নামার পরেও কেন আপনি আমাদেরকে আন্দোলন করতে দিচ্ছেন না? আপনি কি সেই 5ই আগস্টের কথা ভুলে গেছেন? এই অল্প দিনের মধ্যে আসলে বাংলাদেশে যেই সরকারই আসে, যেই এই চেয়ারে বসে সে পিছনের পর্ব ভুলে যায়। কারণ তা না হলে কেন সঠিক মেধার যাচাই হচ্ছে না? আমরা একজনও প্রমাণ করুক এখানে যারা আন্দোলনে আসছে তাদের সনদটা অরিজিনাল কিনা, বৈধ কিনা। আমাদের যাদের বৈধ সনদ আছে তাদেরকে চাকরি দেয়। আমরা তো বলতেছি না অবৈধভাবে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। কেন আমাদের চাকরি দিচ্ছে না? আমাদের কি সংসার নাই? আমার শেষ দাবিটা এক দাবি, আমাদের চাকরি লাগবে, আমাদের চাকরির প্রয়োজন। আমাদের বৈধ নিবন্ধন চাকরি দিতে হবে। সেটা স্বৈরাচার সরকার বলতে পারবে, সে আমাদের নাম্বার মার্কস নকল করে অন্যদেরকে চাকরি দিয়েছে যেই চাকরির যোগ্য না, যারা এনটিএসসি টিকে নাই, যাদের ফেল করেছে, যাদের সনদ নাই। নিবন্ধন এনটিআরসি, হ্যাঁ, সকাল 10টা থেকে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ারসেল গ্যাস নিক্ষেপ করছে, গুলি ছুড়ছে, মাথা ফাটাইছে, বিভিন্ন জায়গায় শরীরের বাড়ি জল কামান নিক্ষেপ করছে পুলিশ আমাদেরকে। আর তো সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আমার বলার আর কিছুই নাই, আপনারা নিশ্চোখেই দেখতে পেয়েছেন যে আদৌ আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, এটা তো আপনারা চোখেই অবগত, চোখেই দেখতে পাইছেন। তো সেটাকে তো আমাকে আর প্রশ্ন করার চাইতে আপনাদের এখন দাবি দেওয়া সম্পর্কে যদি জানাতেন যে এখন আপনারা কি যাচ্ছেন? হ্যাঁ, আমাদের যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, কারণ তাদের কোনো অপরাধ ছিল না। প্রথম থেকে 12তম নিবন্ধনের, এখানে অধিকাংশ প্রথম থেকে 12তম নিবন্ধনের আন্দোলন। আমাদের আজকে প্রায় এ পর্যন্ত, এটা এখনো গণনা করা হয়নি, সঠিক কনফার্ম কাউন্ট করে আমরা স্যার আমি বলতে পারবো না। এ পর্যন্ত 50 জন হবে হসপিটালে ভর্তি, আর আটক হয়েছে মিনিমাম 20-এর উপরে। হ্যাঁ, অবশ্যই। লাইন পাইছি কিনা বুঝবো লাইন। হ্যাঁ, এই অনলাইনে যে যার কথার সাথে কোনো কাজে মিল নাই, এই গোলাখণ্ডের পিছনে রাখছে যা অনলাইন বসে। ঘন্টা
ওরা তো সুপারিশপ্রাপ্ত যে প্রাথমিক শিক্ষক আর কি, তো সুপারিশপ্রাপ্ত পরে হাইকোর্টে গিয়ে ওদের এগেনস্টে গেছে। আচ্ছা হয়েছে, ওরা তো সুপারিশপ্রাপ্ত, হ্যাঁ সব থেকে বলতেছি ওরা সুপারিশপ্রাপ্ত। এই ভাই একটু ভাই কথা বলবো, সামনে আসেন ভাই। আচ্ছা, সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ওরা আন্দোলন করতেছে। এই যে গত মানে পরশু দিন বা তার আগের দিনে যে হাইকোর্ট থেকে রায় দিচ্ছে তাদের এগেস্টে গেছে। এইটার ব্যাপারে তারা রাস্তায় নামছিল, এর আগেও দুইবার আপনারা জানেন, একটা সচিবালয়ে গেছে, তারপরে আবার যমুনা রেসিডেন্সে গেল। গতকাল তারা র্যালি করছে, সব কিছু করছে। আমরা কিন্তু র্যালি বা মিছিল বিক্ষোভ সবই করতে দিচ্ছি এবং তাদেরকে আমরা প্রেস ক্লাবে কিন্তু থাকতে দিচ্ছি আমাদের প্রোটেকশন দিয়ে। এবং গতকালকে বলেও আসছি আমাদের তরফ থেকে যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমি করব। এবং ওরা কিন্তু এটা বলছে যে আপনারা বলেই আমরা কোনো কিছু সব কিছু করবো। এই যে হুট করে আজকে আবার বলা নাই করে আবার এইখানে এসে, এরা কিন্তু এর আগে 3-4 জায়গায় গেছে, আবার এখানে এসে মোড়ে অবস্থান নিচ্ছে। মন্ত্রণালয় থেকে কেউ কি আসে ওনাদেরকে বোঝানোর জন্য বা বুঝাইছে এরকম কোনো না, মন্ত্রণালয় থেকে আসে নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে কোর্টের অর্ডার। অ্যান্ড কোর্টের অর্ডারের বিরুদ্ধে বা বাইরে গিয়ে কেউ কিছু কথা বলতে চায় না, বলে এটা তো কোর্ট অফ কন্টেম্প্ট হবে। তো এই কারণে আমরাও কিন্তু খুব বেশি কিছু করতে পারতেছি না। তারপরে আমরা যেসব জায়গায় পাঠানো দরকার ছিল, ওরা নক করা দরকার ছিল, আমরা পাঠাইছি, নক করছি। আমি বলছি আরও যদি নক করা লাগে আমরা তো একটা কমিউনিকেট করে দেবো, একটা ব্রিজিং। এর বাইরে তো আসলে আমাদের তেমন কিছু নাই, করার নাই। যেন ওদেরকে আমরা শান্ত রাখতে পারি, ওদেরকে বারবার বলছি তোমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকো, কেউ কিছু বলবে না, আমরা প্রোটেকশন দেবো। কি আপনি এদের থেকে কেউ অ্যারেস্ট করছেন বা কাউকে কতজন আহত হয়েছে এটা কি আপনি জানেন? না, আটক করা বলতে যারা এখানে বেশি উচ্ছৃঙ্খল আচরণ করেছে, যাদেরকে আমরা থামাইতে পারতেছি না, কিছু আমরা নিয়ে রাখছি। আমরা পরবর্তীতে সিদ্ধান্ত দেবো, যদি সেরকম হয় আমরা ছেড়ে দেবো। আর যদি দেখি এরা বেশি ঝামেলা করে ফেলে তখন আমরা মামলার দিকে যাবো। আমরা দেখছি যে 3 ঘন্টা ধরে আপনারা বল প্রয়োগ করছেন, কিন্তু তারপরে না, মেয়েদের তো আসলে ওইভাবে বল প্রয়োগ করা যায় না। আমরা তো ইচ্ছা করলে সব কিছু পারি না। এখন আমাদের যে মেয়েগুলো আছে আমরা চেষ্টা করতেছি, কিন্তু এরা যায় না। এখন ছেলেগুলো আমরা যারা ছেলে হলে তো এতক্ষণ ওরা কি থাকতো না, কিন্তু মেয়ে বলে আমরা যেহেতু তাদেরকে কোনো কিছু করতে পারতেছি না, তো থাকুক ওরা। দেখি এটা আমরা জানতে পারি পরবর্তী পদক্ষেপটা কি হবে। পরবর্তী পদক্ষেপ ওদের কিছুক্ষণ ধৈর্য ধরার চেষ্টা করবো। দেখি ওরা যদি চলে যায় ভালো, রিকোয়েস্ট করি। না হলে এখন এই যে মেয়েগুলো অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, এখন এমনি আহত হয়ে যাবে। ওই জন্য আমরা চাচ্ছি না যে নতুন করে কোনো কিছু করতে, যে থাকুক, ওরা যেন আহত না হয়, ওরা যেন অসুস্থ না হয়, এটা আমাদের দেখা। এই আর কি আপাতত আছে। এখানে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে পারবে? হ্যাঁ ভাই, এটা সব জায়গায় আছে, প্রতিদিনই হচ্ছে। আগে তো 5 আগস্টের পরবর্তীতে যে আন্দোলনগুলো হয়েছে অল্প করে ছিল, এখন কিন্তু বাড়তেছে। এটা থাকতে পারে, এটা তো আটকের ব্যাপারে একটু না, আটকের ব্যাপারে আটক করা হয়নি, তাদেরকে নেওয়া হয়েছে। ওরা বলছে যে যেমন 50-60 জনের মতো আটক হয়েছে ভাই, কেন নেওয়া হয়েছে বলতেছিলেন? কেন নেওয়া হয়েছে মানে কেন নেওয়া হয়েছে? এইখানে ওরা তো রাস্তায় তো এইভাবে দখল করতে পারে না, বা এটা জনদুর্ভোগ তৈরি করতে পারে না। আপাতত এখান থেকে বিরত করার জন্য রাখা হয়েছে, পরেরটা পরে দেখা যাবে।